সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। সেটা হচ্ছে আমাদের আগামী মার্চ এপ্রিল 1 এপ্রিল অর্থাৎ ঈদের পর থেকে আমাদের একটা অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে, নতুন একটা ব্যাচ, যেখানে নবম দশম শ্রেণীর যে কমার্সের যে সেকশনের যে ছাত্রগুলো রয়েছে, শিক্ষার্থীগুলো রয়েছে, তারা কমার্স সেকশনের যে 3টা বই, সেই 3টা বই ক্লাস করতে পারবে। ঠিক আছে? তো এই ব্যাপারে যদি বিস্তারিত তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা মেসেজ দিতে পারো। সেখানে আমি ফোন নাম্বার দিব, তোমরা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারো। ওকে, তো আজকের এই পর্বে দেখো তোমাদেরকে জানাই স্বাগত। 36 নম্বর পৃষ্ঠা, আজকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্ব। ঠিক আছে? এবং আজকের এই পর্বের মাধ্যমে আমাদের 3 নম্বর যে চ্যাপ্টার সেটা শেষ হয়ে যাবে। তো আমরা এতদিন যে অঙ্কগুলো করিয়েছি, যে উপরে যে অঙ্কগুলো রয়েছিল, এগুলো প্রায় সব একই কোয়ালিটির অঙ্ক, যার কারণে তোমাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এইবার যে অঙ্ক দুটো আমি করাতে চলেছি, এই দুটো অঙ্ক একেবারে একই রকম, শুধুমাত্র একটু তারতম্য রয়েছে, যে জন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে বা ক্লাসটা দেখতে হবে। এবং ওই তারতম্যটা যখন আমি বলবো তখন ইন্ডিকেট করে, তখন তোমাকে অবশ্যই সেটা ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে মন সহকারে খেয়াল করতে হবে। তো ফার্স্ট আমি খেয়াল করি দাগ নম্বর 5। দেখো, আমাকে বলা হয়েছে জনাব খালেক শেখ 17 সালের 1 জুলাই 1,20,000 টাকা 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করেন। তাহলে ব্যবসা আরম্ভ করেন মূলত খালেক সাহেব, কিন্তু নামটা দিয়েছে মূলত পিউ নাম। এখন এই পিউ নামটা হতে পারে তার কোনো নিকটতম আত্মীয়ের নাম। ঠিক আছে? এবার খেয়াল করো, দেখো বলা হয়েছে উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্ন, সে উক্ত মাসে এই লেনদেনগুলো করেছে। এখন দেখো, এখানে আমাকে ফার্স্ট যে ক নাম্বারটা বলা হয়েছে, লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু এই টপিক্সের অঙ্ক অনেক আগে করেছি, চ্যাপ্টার নম্বর 2 এর, যে লেনদেন নয় এমন ঘটনাসমূহকে চিহ্নিত করে মোট পরিমাণটা নির্ণয় করো। তো চলো আজকে আমরা আবারও এই সেম কাজটা করে ফেলবো। ঠিক আছে? এবং দেখো, আমাদের এখানে অনেকগুলো লেনদেন রয়েছে, আমরা একটু পড়বো এবং এটা লেনদেন নয়, আর যেটা লেনদেন নয় সেটা বিস্তারিতভাবে আমরা একটু জেনে দিব। তো ফার্স্টে খেয়াল করি, বলা হয়েছে জুলাই 4 নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করছি। তো যেহেতু ক্রয় করছি, নগদ টাকা চলে গেছে, আসবাবপত্র আসছে, সুতরাং এটা লেনদেন। এবার বলা ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। আদেশ পেয়েছি, ভালোভাবে তোমাকে এখানে বুঝতে হবে এই জিনিসটা, আদেশ পেয়েছো। ঠিক আছে? যে পণ্য বিক্রয় করতে হবে কত টাকা? 85,000 টাকা। তো যেহেতু আমি আদেশ পেয়েছি, আমি কিন্তু পণ্যটা এখনো কোনোভাবে বিক্রয় করিনি। আগে আমি আবারও বলি যে আমি আদেশ পেয়েছি শুধুমাত্র, কিন্তু কাজটা আমি এখনো করি নাই, সুতরাং এটা কোনোভাবেই আমার লেনদেন হবে না। এরপর থেকে বলা হয় যে নগদে 30,000 টাকা পণ্য ক্রয় করা হলো, এটা অবশ্যই লেনদেন। মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। আমরা পূর্বেও এই টপিক্সের লেনদেন কিন্তু পেয়েছি, যে কর্মচারী নিয়োগ দেওয়া হলো। ঠিক আছে? আর তোমাদের যাদের সমস্যা এই যে লেনদেন নিয়ে বা ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে যাদের সমস্যা, বা কোনটা লেনদেন নয় কোনটা লেনদেন এই নিয়ে যাদের সমস্যা, আমি এটা মাস্টার ক্লাস দেবো খুব শীঘ্র। যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করে বলবা যে স্যার মাস্টার ক্লাস চাই। যদি মাস্টার ক্লাস তোমরা চাও, তাহলে মাস্টার ক্লাস যে পর্বটা, সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা অধ্যায়ের উপর ভিত্তি করে বেসিক যে জিনিসটা তোমাদের যা খুবই খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি, সেটা আমি তোমাদেরকে আলোচনা করবো। ঠিক আছে? তাহলে দেখো, আমরা কিন্তু এই একটা পেলাম যেটা লেনদেন নয়। এখন দেখো বলা হয়েছে ব্যবসায় প্রয়োজনীয় মণিহারি ক্রয় করেছে, নগদ এত টাকা প্রদান করা হলো। তাহলে যেহেতু ক্রয় করছি, নগদ টাকা দিয়েছি, মণিহারি আসছে। এবার সে চেক দ্বারা বিক্রয় করা হয়েছে, আমি বিক্রয় করছি, বিনিময়ে আমি চেক পেয়েছি। এবার দেখো, মালিক কর্তৃক উত্তোলন করা হয়েছে, উত্তোলন মালিক আমার ব্যবসা থেকে কিছু টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছে। তার মানে আমরা যদি খেয়াল করি, তাহলে শুধুমাত্র আমাদের তারিখ নম্বর 8 এবং তারিখ নম্বর 15 এই দুইটা কিন্তু আমাদের লেনদেন নয়। এই দুইটার মোট পরিমাণটা কত সেটা আমাকে জাস্ট নির্ণয় করতে হবে। তো চলো এটা ছক আকারে আমরা দেখে নিই আসলে কেমন আসলে আমাদের ছকটা হবে। তো দেখো, খেয়াল করো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছক। এবং দেখো, এখানে দেওয়া হয়েছে যে জুলাই 8 ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, কত টাকা? 85,000 টাকা। আর 15,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, সেটা দুইটা যদি অ্যাডজাস্ট করি তাহলে আমরা পাচ্ছি 1,00,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের মোট পরিমাণ, যেটা আমাদের লেনদেন নয়। আশা করি এটা খুব সহজে ইজিলি বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, আমাদের খ নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ভালোভাবে বুঝতে হবে তোমাকে। এখানে ডেবিট ক্রেডিট আমরা সাধারণভাবে জানি যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা আমরা জানি, কিন্তু এখানে যে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে কারণ সহ। যখনই তোমাদের কারণ সহ ডেবিট ক্রেডিটের কথা বলবে, মাথায় রাখবা আমাদের এখানে সম্পদ বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল,
না দায় বৃদ্ধি পেলো, অর্থাৎ কোনটা বৃদ্ধি পেলো কোনটা হ্রাস পেলো এটা জাস্ট তোমাকে তুলে ধরতে হবে, এর বাইরে আর কিছু না, এক্সট্রা একটা কলম দিয়ে। ঠিক আছে, কি বললাম যে আমরা ডেবিট ক্রেডিটের মতো হুবহু ছক করে এক্সট্রা একটা কলম দিয়ে সেখানে সম্পদ আয় ব্যয় কোনটা বৃদ্ধি পেলো বা কোনটা হ্রাস পেলো জাস্ট সেটা আমাকে উল্লেখ করে দেখাতে হবে। তো চলো, তার মানে আমাদের দেখো 8 এবং 15 এই দুইটা বাদে বাকি লেনদেনগুলো কিন্তু আমরা এখানে দেখাবো, কারণ এই দুইটা কিন্তু আমাদের লেনদেন নয়। ঠিক আছে, তো খেয়াল করো এখানে সুন্দর করে তারিখটা দেওয়া রয়েছে, ছকটা সুন্দর করে দেওয়া রয়েছে, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ছক। তো প্রথমটা খেয়াল করি, প্রথম জুলাই 1, দেখো জুলাই মাসের 1 তারিখটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো 1 তারিখে আমাদের 1,20,000 টাকা নগদ টাকা 75,000 টাকার পণ্য নিয়ে আমাদের ব্যবসাটা আরম্ভ করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু জাবেদা করার চেষ্টা করি বা ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করি, তাহলে যেহেতু 1,20,000 টাকা আমি নিয়ে আসছি নগদ, তাহলে এটা হলো আমাদের নগদ হিসাব, আর এই টাকার পণ্য নিয়ে আসি তার মানে এটা হচ্ছে আমাদের ক্রয় হিসাব, আর এই দুইটার অ্যাডজাস্টে হবে আমাদের মূলধন হিসাব। ঠিক আছে, তো একটু দেখে নিই, দেখো নগদ হিসাব আমাদের ডেবিট, ক্রয় হিসাব আমাদের ডেবিট, আর মূলধন হিসাব আমাদের ক্রেডিট। আমি আবারও বলি, নগদ টাকা আমাদের ব্যবসায় আসছে যার কারণে ডেবিট, ক্রয় হিসাব মানে হচ্ছে পণ্য আমাদের ব্যবসায় আসছে যার কারণে ওটাও ডেবিট, আর এই দুইটা পড়বে কিন্তু মূলধন হিসাবটা আমার ক্রেডিট। ঠিক আছে, ওই দুটো অ্যাডজাস্ট করে যে টাকাটা হয় সেটা হচ্ছে মূলধন হিসাব। এবার আসি কারণ, দেখো যখন নগদ টাকা নিয়ে আসতেছি তখন আমাদের সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, আর যখন ক্রয় হিসাব অর্থাৎ পণ্য নিয়ে আসতেছি তখন ব্যয় আমাদের বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর সর্বশেষ হচ্ছে কি মালিকানা সত্ত্ব, যখন মূলধন হচ্ছে তখন মালিকানা সত্ত্বটা আমাদের কি আছে বৃদ্ধি পাচ্ছে। এবার আসি তারিখ নম্বর 4, খেয়াল করি, দেখো বলা হয়েছে আসবাবপত্র হিসাব নগদ হিসাব কিভাবে আসলে একটু দেখে আসি। দেখো বলা হয়েছে যে নগদে এত টাকা আসবাবপত্র ক্রয় করা হলো, তো আমরা জানি সম্পদের নামেই হয় যার কারণে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো দেখো সেটাই যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কত টাকা টাকার পরিমাণ এখানে দেওয়া রয়েছে। এবার দেখো আমাদের আসবাবপত্রও সম্পদ, নগদ হিসাব আমাদের সম্পদ, তো আসবাবপত্র যখন নিয়ে আসতেছি তখন আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর যখন ওটা মূল্য আমরা পরিশোধ করছি তখন সম্পদ আমাদের হ্রাস পাচ্ছে, অর্থাৎ সম্পদ আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ আমাদের হ্রাস পাচ্ছে। এবার খেয়াল করো আমাদের ধারাবাহিকতা এবার আসে কিন্তু আমাদের 8 নম্বর, কিন্তু 8 নম্বর কিন্তু আমাদের লেনদেন নয় যার কারণে ওটা বাদ। এবার আসি 12 নম্বরে, অর্থাৎ 12 দাগে বা 12 নম্বর তারিখে নগদে এত টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, তো যেহেতু পণ্য ক্রয় করছি সেটা ক্রয় হিসেবে আমার ডেবিট, নগদ হিসেবে আমার ক্রেডিট। তাহলে এখানে খেয়াল করি জাস্ট সেটাই যে ক্রয় হিসেবে আমার ডেবিট, নগদ হিসেবে আমার ক্রেডিট। এবার আসি ক্রয় যখন করি নগদে, ক্রয় যদি ডেবিট হয় তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পায়, আর নগদ হিসেবে আমাদের যদি ক্রেডিট হয় তাহলে সম্পদ আমাদের হ্রাস পায়। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আসি এরপরে দেখো তারিখ নম্বর 15, এটা কিন্তু আমাদের লেনদেন নয় সুতরাং আমাদের এটা বাদ। এবার আসি 20 নম্বরে তারিখ, ব্যবসায় প্রয়োজনীয় মণিহারি ক্রয়। মণিহারি কোনগুলো আমি সিম্পলি একটু বলি, মনে করো আমার একটা স্টেপলার প্রয়োজন, একটা সুতা প্রয়োজন, একটা কলম প্রয়োজন, পেন। ঠিক আছে, এই টাইপের ছোট যে জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো হলো আমাদের মণিহারি হিসেবে ধরা হয়। এখন এই মণিহারি যেহেতু ক্রয় করছি কত টাকা, 8,000 টাকা, সেটা আবার কিন্তু নগদে, তাহলে আমরা এখানে লিখবো যে মণিহারি হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন মণিহারিটা কি, কোনো কিছু ক্রয় করলে আমরা জানি কি ব্যয়টা বৃদ্ধি পায়, তো সম্পদ বাদে তো মণিহারি যেহেতু আমরা ক্রয় করছি তার মানে কি আমাদের ব্যয়টা বৃদ্ধি পাইছে, আর নগদ টাকা যেহেতু পেমেন্ট করছি তার মানে কি সম্পদটা হ্রাস পাইছে। এরপর আসি, দেখো বলা হয়েছে চেক দ্বারা বিক্রয়, তো আমি চেক গ্রহণ করে বিক্রয় করছি তার মানে হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব আমাদের ক্রেডিট, বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট, ব্যাংক হিসাব আমাদের ডেবিট, আর কি করছি বিক্রয় করছি, বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট। এখন ব্যাংক থেকে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে, আর বিক্রয় করলে কি হয়, আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার আমরা সর্বশেষ চলে যাই, দেখো মালিক কর্তৃক উত্তোলন, মানে ব্যবসায় মনে করো কিছু টাকা ছিল সেখান থেকে মালিক এত টাকা উত্তোলন করছে, তাহলে ব্যবসা থেকে চলে যাচ্ছে কি নগদ টাকা, আর কিসের মাধ্যমে চলে যাচ্ছে উত্তোলনের মাধ্যমে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব আমাদের ক্রেডিট। তাহলে দেখো এখানে জাস্ট আমি সেই কাজটাই করছি, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, টাকাটা কত এখানে দেওয়া রয়েছে। আর দেখো যখন উত্তোলন করা হয় তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর যখন নগদ টাকা চলে যায় তখন আমাদের সম্পদটাও হ্রাস পায়। ঠিক আছে, তো আশা করি এটা খুব সহজে খুব ইজিলি তোমরা আয়ত্ত করতে পেরেছো বা বুঝতে পেরেছো। ছকটা যদি তোমরা একবার বুঝতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে বাকিগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এবার দেখো এখানে বলা হচ্ছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের মালিকানা সত্ত্বের পরিমাণ। দেখো আমি একটা কথা বলি যে এই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমি খেয়াল করে দেখেছি অনেক স্টুডেন্টের অনেক রকম সমস্যা, স্যার এটা কেন আসলো, ওটা কেন আসলো, স্যার ওটা কেন আসলো, এটা কেন আসলো, এইভাবে অনেক সমস্যা। তো আমি তোমাদেরকে আজকে একটা সিম্পলি একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছি, এই ট্রিক্সটা ফলো করে তোমরা সকল কাজ করবে, দেখো মালিকানা সত্ত্ব তোমাদের কাছে পানির মতো মনে হবে। প্রথম কথা হলো সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। আসে একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি। সি মানে হচ্ছে মূলধন,
সি মানে হচ্ছে কি মূলধন, আর ডি মানে হচ্ছে উত্তোলন, ডি মানে হচ্ছে উত্তোলন, আর আর মানে হচ্ছে আয়, আর সর্বশেষ ই মানে হচ্ছে ব্যয়। এবার আসি, আমার ব্যবসায় যতটা মূলধন দিয়ে আমি শুরু করবো শুরুতেই সেই মূলধনটা প্রথমে আমি লিখবো। লেখার পরে যদি মালিক কর্তৃপক্ষ আমাদের ব্যবসা থেকে কোনো টাকা পয়সা নিয়ে চলে যায় তাহলে সেটা উত্তোলন, আর সেই উত্তোলনটা আমরা মূলধন থেকে প্রথম বাদ দিব। তাহলে প্রথম কি বুঝলাম, প্রথমে এই দুইটার মধ্যে আমরা কি করবো, বাদ দিব। ঠিক আছে, আচ্ছা দেওয়ার পরে যেটা থাকবে সে তার সাথে দেখো যাবতীয় আয়, একটা মাসের বা একটা বছরের যাবতীয় আয় আমরা যোগ করব। কি করব, যোগ করব। এবার যোগ করার পরে ওই মাসের বা ওই বছরের যাবতীয় যে ব্যয় সেটা আমরা কি করব, বাদ দিব। ঠিক আছে, এইটা যদি তোমরা ফলো করতে পারো, এইটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। এখন এখানে সমস্যা একটা হবে, কি সমস্যা হবে সেটা আমি ক্লিয়ার করে দিই। তোমাদের যে সমস্যা হবে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ কোনটা আমাদের আয়, কোনটা আমাদের ব্যয়, কোনটা আমাদের মূলধন, এই জাস্ট চিহ্নিত করার একটা সমস্যা তোমাদের হবে। তো এখন এই সমস্যা দূর করবো কিভাবে, তার একটাই মাত্র সলিউশন। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য মাস্টার ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, যে ক্লাসে প্রথম 3টা চ্যাপ্টারের উপর যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে থিমসগুলো, সেগুলো আমি নিয়ে চলে আসবো। এখন এটা অবশ্যই যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে হবে যে স্যার আমাদের মাস্টার ক্লাস চাই। যদি তোমাদের কমেন্টের হার বেশি হয় তাহলে অবশ্যই একটা মাস্টার ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দিব। তো চলো তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণটা আমরা দেখে নিই। তো খেয়াল করো, আমরা মালিকানা সত্ত্বটা একটু খেয়াল করি। ঠিক আছে, জাস্ট উপরে হেডলাইনটা লেখা হয়েছে, তারপরে আসি। দেখো প্রথম যখন আমাদের ব্যবসাটা আরম্ভ করা হয় আমরা যদি একটু খেয়াল করি, দেখো প্রথমে কিন্তু আমাদের যখন আমরা ব্যবসাটা আরম্ভ করছি তখন কিন্তু আমরা নগদ টাকা নিয়ে আসছি প্লাস আমরা পণ্য নিয়ে আসছি। তো এই দুইটা মিলাই কিন্তু আমাদের মূলধন। ঠিক আছে, যার কারণে দেখো আমরা এখানে জাস্ট সেটাই লিখছি যে প্রারম্ভিক মূলধন সমান কি লিখছি, নগদ যোগ পণ্য, এই দুইটা মিলে কত হয়েছে, 1,95,000 টাকা জাস্ট আমি দিয়েছি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলছিলাম যে স্যার বলছিলাম যে তোমাদের উত্তরটা বাদ দিতে হবে। তো দেখো এই উত্তরটা জাস্ট লাস্টে বাদ দিচ্ছে। এখন প্রশ্ন স্যার কেন লাস্টে বাদ দিছে, তাই না? তো আমি দেখিয়ে দিচ্ছি কেন লাস্টে বাদ দিছে। তো আসি এরপরে, তো কেন লাস্টে বাদ দিছে এটার প্রশ্নটা আগে তোমাদেরকে সমাধান করে দিই। খেয়াল করো, দেখো আমরা যদি পর্যায়ক্রমে একটু চিন্তা করি তাহলে আমরা যেভাবে কাজটা করি সেটা হচ্ছে, দেখো আমরা একটা একটা করে তারিখ ধরবো এবং ওই তারিখটা কোথায় যে বসবে সেটা আমরা জাস্ট বসাবো। তো সেই হিসাব করে দেখা যাচ্ছে মালিকের যে উত্তরটা সেটা সর্বশেষ তারিখে, যার কারণে কিন্তু ওটা সর্বশেষে আসছে। ঠিক আছে, এখন এবার আসি আমরা একটু খেয়াল করি। দেখো তাহলে প্রথমটা কিন্তু আমরা এন্ট্রি করে ফেললাম। এবার আসি নগদ যখন আসবাবপত্র ক্রয় করছি, ভালোভাবে বুঝতে হবে, যখন নগদ আমি আসবাবপত্র ক্রয় করছি তাহলে আসবাবপত্রটা আমার কি, আসবাবপত্র কিন্তু আমাদের সম্পদ। আবারও বলি, আসবাবপত্র যখন আমি ক্রয় করতেছি তখন আসবাবপত্রটা আমার কি, সম্পদ। তাহলে এখন বড় সুপ্রিয় শিক্ষার্থী, সম্পদ কি আমার এর ভিতরে আসবে? কোনোভাবে আসবে না, কারণ আমার এখানে আসবে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, ড্রয়িংস মানে উত্তোলন, তারপর রেভিনিউ মানে আয়, আর সর্বশেষ এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। এই 4টা উপাদান অনলি আমাদের আসবে, বাকি যত উপাদান আছে সেটা আমাদের কিন্তু আসবে না। তার মানে কিন্তু আমাদের 4 দাগ কোনোভাবে আসবে না, বাদ। এবার আসি, দেখো যেহেতু 8 টাকা আমার 8 নম্বর তারিখটা আমার লেনদেনই নয়, সুতরাং ওটা আসার তো কোনো প্রশ্নই আসে না। এবার আসি 12 নম্বরে, খেয়াল করি বলা হয়েছে নগদে এত টাকা দিয়ে পণ্য ক্রয়। ভালোভাবে বুঝতে হবে পণ্য আমি কি করছি, ক্রয় করছি। তো পণ্য ক্রয় করলে আমাদের হিসাবটা কি একটু খেয়াল করি, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে কি নগদ হিসাব। তো ক্রয় করলে কি হয়, ক্রয় করলে আমাদের ব্যয় হয়, আর ক্রয়টাকে আমরা ব্যয় বলি। ঠিক আছে, যার কারণে কিন্তু এই ক্রয়টা আমাদের আসবে। তো ক্রয়টা কিভাবে আসবে, ক্রয়টা হচ্ছে আমাদের এই যে টাকা সেখান থেকে আমাদের বাদ যাবে, মানে বাদ আকারে দেখাবো। ঠিক আছে, তাহলে ক্রয়টাকে আমরা কি আকারে দেবো, বাদ। তো দেখে আসি দেখো এখানে দেখো দিয়েছি, খেয়াল করো, বাদ পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো, ব্যয়। ঠিক আছে, এটা তো তোমাদেরকে আমি এখনো বোঝানো হয়নি, একটু খেয়াল করো, বোঝাই দিন। খেয়াল করো, যখন আমি এই দুটো নিয়ে মূলধনটা হিসাব তৈরি করতেছি তখন এর ভিতরে একটা জিনিস ছিল কিন্তু আমাদের ক্রয় হিসাব নামে। কি নামে, ক্রয় হিসাব নামে। আর ক্রয়টা সবসময় কিন্তু আমাদের বাদ হয়, অর্থাৎ ব্যয় সবসময় কিন্তু আমাদের বাদ হয়, যার কারণে এই ক্রয়টা কিন্তু আমরা পরবর্তীতে এখানে দেখো বাদ আকারে দেখানো হয়েছে। যদি খেয়াল করি, দেখো পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়, এই যে এই এন্ট্রি ভাবে লিখে দিয়েছি, দিয়ে এখানে দিয়েছি কত, 75,000। তো আবার বিয়ে করে কথা হচ্ছে 1,20,000, অর্থাৎ নগদ যে টাকাটা ছিল সেটাই আমাদের এক প্রকার মূলধন হিসেবে রয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলি যে আমরা যখন ব্যবসা শুরু করতেছি 1,20,000 টাকা নিয়ে, এর সাথে যখন আমরা 75,000 টাকা নিয়ে
পণ্য নিয়ে আসছে, তখন এই দুইটা মিলে কিন্তু আমার মূলধন কত হয়েছে? 1,95,000 টাকা। এবার খেয়াল করো, আমরা যখন পণ্যটা নিয়ে আসছি, পণ্যটা হচ্ছে আমাদের ক্রয় হিসাবের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? ক্রয়। আর ক্রয় হিসাব মানে হচ্ছে ব্যয়। আর ব্যয়টাকে আমরা কি বলছিলাম? ব্যয়টাকে আমরা বাদ দিব। কি বলছিলাম? বাদ দিব। তাই আমরা এক্সট্রা একটা লাইন করে কি করেছি? এখানে ব্যয়টাকে বাদ দিয়েছি। কত টাকা? 75,000 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এর বাদ দিয়ে কত হয়েছে? যে টাকাটা হয়েছে জাস্ট সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো, বসানোর পরে আমরা জাস্ট এখানে বিয়োগ করে দেখিয়েছি কত? 1,20,000 টাকা। তোমরা যদি চাও এই বিয়োগটা করবো না, কোনো দরকার নেই। এই বিয়োগটা তোমরা না করলেও পারো। এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি, এগুলো মনে করো আমরা করবো না, কোনো ব্যাপার নয়, আমরা করবো না। ঠিক আছে, আমরা কি করবো? আমরা একবারে যোগ বিয়োগ করবো। কিভাবে? এই 1,95,000 থেকে এটা বাদ দিব, তারপরে বাদ দিব, তারপরে বাদ দিব, এইভাবে জাস্ট একটা একটা করে বাদ দিব। তোমরা চাইলে সেটাও করতে পারো, আবার না চাইলে একটা একটা করে উদ্বৃত্ত পত্রের মতো করে আমাদের কি করতে পারো? এখানে বিয়োগ আকারে দেখাতে পারো। তো আমি বলবো যে তোমরা কখনোই এই বিয়োগ আকারে দেখাতে যাবে না। আমি তোমাদেরকে এটা মুছে দিচ্ছি, খেয়াল করো। এই বিয়োগ আকারে কখনোই দেখাতে যাবে না। ঠিক আছে, কারণ এই বিয়োগ আকারে যখনই তোমরা দেখাতে যাবা, তখনই তোমাদের প্রবলেম হবে। কি প্রবলেম হবে? যোগ বিয়োগের প্রবলেম হবে, মাথায় অনেক প্রেশার চলে আসবে। দরকার নেই, কোনো দরকার নেই। খুব ইজিলি আমরা কাজটা করবো, কারণ আমরা বৃহৎ আকারে বা কঠিন আকারে যাওয়ার পক্ষে না। ঠিক আছে, তাহলে 12 তারিখটা আমরা কি দেখলাম? 12 তারিখটা দেখলাম যে আমরা নগদে পণ্য ক্রয় করছি কত টাকা? 30,000 টাকা। তাই আমরা কি করছি? 12 তারিখটার এটাও আমরা কি করছি? এখান থেকে বাদ আকারে দেখিয়েছি কত টাকা? 30,000 টাকা। ঠিক আছে, আর মনে রাখবা, বাদ যখন হয় তখন যদি আমরা সেটাকে ব্র্যাকেট আকারে দেখাই, তাহলে সেটাকে আমরা বাদ হিসেবে চিহ্নিত করতে পারি বা বিয়োগ হিসেবে চিহ্নিত করতে পারি। এরপরে আসি 12 পরে দেখো 15 বলছে মাসিক বেতনে যেহেতু আমি একজন কর্মচারী নিয়ে করছি, এটা আমার কোনোভাবে লেনদেন নয়, সুতরাং এটা আসার কোনো প্রশ্নই আসে না। এবার খেয়াল করো, যখন আমি ব্যবসায় মণিহারি ক্রয় করছি, মণিহারিটাকে কিন্তু ব্যয় বলা হয়। কি বলা হয়? ব্যয়। যেহেতু মণিহারি ক্রয় করছি মানে ওটা আমার ব্যয় হচ্ছে, তাহলে আমি ব্যয়টা এখান থেকে কি করবো? বাদ দিয়ে দিব। তো দেখো আমি নিয়েছি নগদে মণিহারি ক্রয় ব্যয়। এখানে কিন্তু একটুখানি মিস্টেক হয়েছে। দেখো এখানে যোগ লেখা না, এখানে কিন্তু যোগ হবে না, এখানে কিন্তু বাদ লেখা হবে। কি লেখা হবে? বাদ লেখা হবে। ঠিক আছে, তাহলে এখানে বাদ মণিহারি ক্রয় কত টাকা? 8,000 টাকা। ওকে, আচ্ছা। এরপরে আসি, দেখো চেকে আমি বিক্রয় করছি। বিক্রয় করলে কি হয়? আয় হয়, এটা আমরা সবাই জানি। তাহলে চেকে যখন বিক্রয় করছি, কত টাকা বিক্রয় করছি? 80,000 টাকা। তাহলে সেটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। এখন কি আকারে বসাবো? আয় কিন্তু সবসময় যোগ আকারে বসাতে হয়। তাই দেখো যোগ চেকে বিক্রয় কত টাকা? 80,000 টাকা। এখানে কিন্তু যোগ আকারে বসানো হয়েছে। ঠিক আছে, এবার আসে সর্বশেষ যে তোমাদের যে এন্ট্রিটা ছিল, দেখো মালিক উত্তোলন করছে। উত্তোলন করলে কি হবে? সেটাও আমাদের বাদ যাবে। কিসের থেকে? আমাদের যে টাকা থাকবে সেখান থেকে। তাই দেখো বাদ মালিক কর্তৃক উত্তোলন কত টাকা? এত টাকা। এবার আসেন, এখানে যোগ বিয়োগে তোমাদের প্রবলেম হবে, আমি বলে দিচ্ছি। প্রথম যে কাজটা করবা, প্রথম সুন্দর করে ক্যালকুলেটারে 1,95,000 তুলবা, তার থেকে বিয়োগ চিহ্ন দিয়ে 75,000 বসাবো, আবারও বিয়োগ চিহ্ন দিয়ে 30,000, আবারও বিয়োগ চিহ্ন দিয়ে 8,000, তারপরে যোগ চিহ্ন দিয়ে 80,000, বিয়োগ চিহ্ন দিয়ে 5,750। এবার যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে দেখা যাবে 1,56,250 টাকা আমাদের হচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমাদের মালিকানা শর্ত। ঠিক আছে, একেবারে কিন্তু ইজি একটা নিয়ম, একেবারে ইজি নিয়ম, ভয় পাওয়ার কোনো প্রকার কারণ নেই। ওকে, আচ্ছা। এবার আমরা চলে আসি 6 নম্বর যে দাগ, সেখানে দেখো বলা হয়েছে কি, দেখো এখানে বলা হয়েছে যে জনাব রোকেয়া পানামা সন্সের মালিক। তাহলে এটা হলো একটা জাস্ট নাম, তো এটার মালিক হচ্ছে বেগম রোকেয়া, বা সরি মাত্র রোকেয়া। তো দেখো এখানে বলেছে 2017 সালে জানুয়ারি মাসে উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তো এই ঘটনাগুলো তার সংঘটিত হয়েছে। এখন জাস্ট আমরা একটু খেয়াল করি। ফার্স্টে বলছে যে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করো। আমরা একটু আগে যে কাজটা করে আসলাম ক নম্বরে, যে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ। তো ঠিক সেম ভাবে এখানেও আমাকে ঠিক সেটা করতে হবে। তো চলো আমরা এক নজরে দেখে নিই যে কোন কোন ঘটনাগুলো লেনদেন নয়। ওকে, আচ্ছা। তো প্রথমে আসি, দেখো 1 তারিখে এত টাকার পণ্য নিয়ে বিক্রয় করেন, এত টাকার পণ্য নগদে বিক্রয় করেন, নগদে বিক্রয় করছে যেহেতু তার মানে এটা লেনদেন। এরপরে আসি, একজন ক্রেতার নিকট এত টাকার পণ্যের ফরমাইশ পাওয়া গেল, ফরমাইশ পাওয়া গেল, অর্ডার দেওয়া হলো, আদেশ পাওয়া গেল, এইগুলো সব হচ্ছে আমাদের লেনদেন নয়। নগদে এত টাকার পণ্য ক্রয় করা হলো, ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। একটুখানি বুঝতে হবে তোমাদের, এখানে খুব সহজে খুব সুন্দরভাবে তোমাকে এখানে বুঝতে হবে। আগে বুঝি, দেখো হয়তো তোমরা মনে করবা যে ফরমাইশ অনুযায়ী বিল তৈরি করা, তার মানে ফরমাইশ লেখাতে আছে, তার মানে এটা হলো লেনদেন নয়, কিন্তু এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। আবার বলি, এটা কিন্তু ভুল যে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। আচ্ছা, আমাদের একটা সিম্পল একটা কথা বলো, আমরা কখন মানুষকে বিল দিই বা কখন বিল তৈরি করি? যখন কেউ আমাদের জিনিস থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে কিছু ক্রয় করে,
ক্রয় করলে তারপর তো আমরা বিল তৈরি করি নাকি, বা একটা ফোন, মনে করি আমরা ফোন কিনতে যাচ্ছি, যখন ফোন কেনা হয়ে গেল, টাকা প্রদান করা হয়ে গেল, তখন কিন্তু ওই বিক্রেতা আমাদের কি করে একটা বিলের কাগজ দেয়, যেটাকে আমরা ক্যাশ মেমো নামে চিনি। তো বিলটা তৈরি করে কিসের পরিপ্রেক্ষিতে? আমরা যখন ফোনটা ক্রয় করি, তাকে টাকা প্রদান করি, তাই না? তাহলে এই জিনিসটা জাস্ট তোমাকে এখানে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটাই তোমাকে এখানে বুঝতে হবে যে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। বিলগুলো তৈরি করছে, তার মানে কি সে টাকা পাওয়ার পরে, ঠিক আছে, তাকে পণ্য দিবে, সেই এতে মানে তাকে পণ্য দিয়েছে এবং সে টাকাটা পেয়েছে, তাই তাকে একটা বিল তৈরি করে দিয়েছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু অবশ্যই অবশ্যই লেনদেন। ফরমায়েশ দেখলেই কিন্তু লেনদেন নয় এমন কিন্তু বিষয়টা না, বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? এরপরে আসি 25 নম্বরে বলা হয়েছে মালিক ব্যবসায়ের জন্য এত টাকা অতিরিক্ত মূলধন আনলেন, মানে ব্যবসায়ীর টাকা শর্ট পড়ছে, মালিক আবার নতুন করে মূলধন এনেছেন, তার মানে এটা লেনদেন। এবার দেখো বলা হয়েছে অতীতে পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল, এটা পেয়েছি, তার মানে এটা অবশ্যই লেনদেন। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, শুধুমাত্র 10 নম্বর যে তারিখটা রয়েছে এটাই হচ্ছে আমাদের লেনদেন নয়, ঠিক আছে? তাই আমরা দেখো এখানে দেখো খেয়াল করো, এখানে দিয়েছি যে লেনদেন নয়, শুধুমাত্র ওই 10 তারিখের ওই লেনদেন, ওই মানে ওই ঘটনাটা কত টাকা, 1,20,000 টাকা এখানে বসিয়ে দিয়েছি সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলা হয়েছে যেসব ঘটনা লেনদেন নয় বা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। কারণ সহ ব্যাখ্যা এটা তো আমরা জানি স্বাভাবিকভাবে। এখন বলা হয়েছে আধুনিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে কিভাবে আমরা কারণ সহ ব্যাখ্যা করি। এখন আমি তোমাদেরকে বলি আধুনিক পদ্ধতিকে বলা হয় সাধারণত এ ইজ ইকুয়াল টু, আধুনিক পদ্ধতি বলা হয় সাধারণত এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটাকে সাধারণত আমরা আধুনিক পদ্ধতি বলে থাকি। অর্থাৎ আমাদের যদি ওই লেনদেনের পরিপ্রেক্ষিতে এ বৃদ্ধি পায় তাহলে লিখবো যে এ বৃদ্ধি পাইছে, ঠিক আছে? যদি এল বৃদ্ধি পায় লিখবো এল বৃদ্ধি পাইছে। এটাকে বলা হয় মূলত আধুনিক বা আধুনিকায়ন, ঠিক আছে, বা আধুনিক পদ্ধতি, যে যেভাবে বুঝি। তাহলে আমরা সফটওয়্যার সুন্দর করে টেনে ফেলি। আমরা সফটওয়্যার একেবারে সিম্পল, প্রথম হলো তারিখ হবে, তারপর লেনদেন কিনা হবে এবং কারণ, ব্র্যাকেটে সুন্দর করে লিখতে পারি আধুনিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে কারণ, অনেকভাবে জিনিসটা তুলে ধরতে পারি। তো দেখো এখানে আমি জাস্ট দিয়েছি, তো খেয়াল করো এটাই হচ্ছে বিষয়। দেখো প্রথমে আমাদের তারিখ, লেনদেন কিনা, কারণ, ব্র্যাকেট দেওয়া হয়েছে কি আধুনিক পদ্ধতি, যেটা বললাম। প্রথম আসছে জানুয়ারি 1 যেটা বলছিলাম যে নগদে বিক্রয় করছি, তো বিক্রয় করলে আমাদের লেনদেন অবশ্যই। এখন বিক্রয় করলে কি কি হয় একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে আমাদের সম্পদ বৃদ্ধি পায় আর আমাদের আয় বৃদ্ধি পায়। তো আয়টা কিসের মধ্যে? আয়টা হচ্ছে মালিকানার সাথে মধ্যে, অর্থাৎ ইর ভিতরে। দেখো দিয়েছি যে এখানে এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে, সিম্পলি। এরপরে আসি, বলা হয়েছে একজন ক্রেতার নিকট হতে ফরমায়েশ পাওয়া গেল, ফরমায়েশ ওটা আমাদের লেনদেন নয়, ওটা বাদ। 18 তারিখে আসি, নগদে এত টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে নগদে যেহেতু পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রয়টা হচ্ছে আমাদের মালিকানার সত্ত্বের ভিতরে পড়ে, আর যখনই ক্রয় ডেবিট হয় তখন মালিকানার সত্ত্বটা আমাদের হ্রাস পায়, অর্থাৎ ই হ্রাস পায়। আর আমরা নগদ টাকা পেলে, নগদ টাকা যেহেতু চলে যাচ্ছে সেহেতু এও হ্রাস পাবে। তাই দেখো এখানে লিখেছি যে লেনদেন। এবার দেখো এটা প্রথম লিখেছি, লেখার পরে লিখেছি এ ও ই হ্রাস পেয়েছে, ঠিক আছে? একেবারে কিন্তু সহজভাবে জিনিসটা লিখে দিয়েছি, ওকে? আচ্ছা, এরপরে আসি, দেখো বলা হয়েছে নগদে এত টাকার পণ্য ক্রয় করছি, তো এটা তো মাত্র আমরা দিলাম। এরপরে আসি ফরমায়েশ অনুযায়ী যখন বিলটা সরবরাহ করছি, ভালোই বুঝতে হবে, যখন বিলটা আমরা দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে খেয়াল করি। সিম্পল ভাবে বলি, আমরা বিলটা কখন দিই? যখন আমরা বিক্রেতা, যখন আমরা কি বিক্রেতা, তখন কিন্তু আমরা একটা বিল তৈরি করে দিই। সাপোজ আমি একটা ফোন কিনছি, কি কিনছি? ফোন কিনছি, যার দাম মনে করো 100 টাকা। তো 100 টাকা আমাকে দিয়েছে, আমি তাকে ফোনটা দিয়েছি, এই পরিপ্রেক্ষিতে আমি কি করছি? একটা বিল তৈরি করছি। তার মানে কি 100 টাকা কিন্তু আমি পেয়েছি, মানে নগদ টাকা আমার ডেবিট হয়েছে, আর আমি ফোনটা তাকে দিয়েছি, তার মানে আমি বিক্রি করছি। তার মানে এই ক্ষেত্রে আমার আসছে কি, দেখো এটা লেনদেন আসছে হচ্ছে এ এবং ই দুইটা আমার বৃদ্ধি পাচ্ছে। এ হচ্ছে সম্পদ, ই বলতে আমার এখানে আয়টাকে বোঝানো হয়, আয় আমাদের বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো 25 তারিখটা। দেখো বলেছে মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়েছে। যখন মালিক মূলধন নিয়ে আসে তখন এখানে নগদ হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট, ঠিক আছে? নগদ হিসাব ডেবিট মানে হচ্ছে কি আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে, অতিরিক্ত মূলধন ক্রেডিট মানে হচ্ছে আমাদের ই বৃদ্ধি পাইছে। তো দেখো এখানে লেনদেন, এখানে বলা হচ্ছে এ ও ই দুইটাই বৃদ্ধি পাইছে বা পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, দেখো বলা হয়েছে অতীতে আমি একজনের কাছে টাকা পেতাম, সেটা আমি এখন পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের নগদ হিসাব ডেবিট, আর আমি যার কাছে টাকা পেতাম সেটা হচ্ছে পাওনা, তাহলে পাওনা হিসাব ক্রেডিট। তাহলে এটা কি হবে আমি একটু দেখে নিই। দেখো এটা কি হবে একটু খেয়াল করি। তাহলে নগদ হিসাব ডেবিট আর
পাওনাদার হিসাব ক্রেডিট। নগদ হিসাব যখন ডেবিট হচ্ছে তখন আমার এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, পাওনাদার হিসাব যখন আমার ক্রেডিট হচ্ছে তখন আমার ইর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, সরি এর পরিমাণটা হ্রাস পাচ্ছে, সরি একটু ভুল হয়েছে। দেখো এখানে দিয়েছি যে লেনদেন এ উপাদানের হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে। এখন খেয়াল করি, দেখো একটু খেয়াল করি, আমাদের এখানে জাবেদাটা একটু ভুল হয়েছে, আমরা জাবেদা একটু কারেকশন করি। দেখো আমি যখন কারো কাছে টাকা পাবো তখন সেটাকে বলা হবে দেনাদার, আর যখন আমার কাছে লোকে টাকা পাবে তখন তাকে বলা হবে পাওনাদার। এখন দেখো আমি কারো কাছে টাকা পেতাম, আগে টাকা পেতাম, এখন সেটা আমি আদায় করতেছি, তার মানে কি একদিকে নগদ হিসাবটা ডেবিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কি ডেবিট। এবার দেখো দেনাদারের পরিমাণ, আমি একটা ব্যক্তির কাছে আগে টাকা পেতাম বহুত অনেক পরিমাণে, সেটা আমার এখন কমে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার কি ক্রেডিট। এখন দেখো একদিকে সম্পদ আমার বৃদ্ধি পাচ্ছে, একদিকে সম্পদ আমার হ্রাস পাচ্ছে। এখানে জাস্ট সেই কথাটাই বলা হয়েছে যে এই উপাদানটি বৃদ্ধি এবং হ্রাস পেয়েছে বা হয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা খেয়াল করি এরপরে যেটা রয়েছে। দেখো গ নম্বরটা একটু খেয়াল করি, গ নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে পানামা সাউন্ডসের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এইটাও কিন্তু বুঝতে হবে তোমাকে। দেখো আমরা সাধারণত ডেবিট ক্রেডিট নির্ণয় করি কিভাবে, তারিখ, হিসাবের নাম, ডেবিট অবলিক ক্রেডিট, 8 টাকা, তার মানে 4টা কোড হয়। কয়টা কোড হয়? 4টা কোড হয়। কিন্তু এখানে বুঝতে হবে তোমাকে বলা আছে সমীকরণ পদ্ধতিতে, অর্থাৎ এক্ষেত্রেও আমাকে এ ই বা এল কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে জাস্ট সেটা তোমাকে বলতে হবে বা দেখাতে হবে। তো আমাকে এর জন্য আলাদা করে একটা ছক তৈরি করতে হবে, তার মানে আমাকে 5টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সেটাও দেখে নিই। তো খেয়াল করো, এই যে দেখো দিয়েছি 5টা কলাম বিশিষ্ট আমরা একটা ছক তৈরি করে ফেলেছি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে তারিখ, হিসাব, সংশ্লিষ্ট হিসাব বা হিসাবের নাম, ডেবিট ক্রেডিট, টাকা, আর হচ্ছে কি আমাদের কারণ। ঠিক আছে, ওকে। আচ্ছা প্রথম যেটা ছিল যে আমরা যখন নগদান হিসাবটা অর্থাৎ নগদ টাকা নিয়ে আসতেছিলাম তখন নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ আমি কোনো একটা পণ্য বিক্রয় করছি বা কিছু একটা বিক্রয় করছি যার পরিপ্রেক্ষিতে আমি নগদ টাকাটা পেয়েছি, ওটা নগদ টাকা নিয়ে আসছি। ঠিক আছে, এখন যেহেতু নগদ টাকাটা পেয়েছি তার মানে নগদ হিসাব ডেবিট, আর বিক্রয় করে পেয়েছি বিক্রয় হিসাবটা ক্রেডিট, টাকার পরিমাণটা বসিয়ে দিয়েছি। এবার কথা আসে যখন নগদ হিসাব বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের সম্পদ বৃদ্ধি আর বিক্রয় কারণে আয় বৃদ্ধি। এই যে উপরে আমরা যে কাজগুলো করলাম জাস্ট এটারই একটা ফর্মুলা বলতে পারো, এখানে আমাকে এখন কাজগুলো করতে হবে। এরপর দেখো 18 তারিখ, তাহলে এর ভিতরে এগুলো একটু দেখে আসি। দেখো আমরা 10 কিন্তু লেনদেন নয়, সুতরাং এটা কিন্তু বাদ। এবার হচ্ছে 18 তারিখ, নগদে আমরা পণ্য ক্রয় করছি, তো ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় করলে আমাদের কি হয়, ব্যয় বৃদ্ধি পায়, আর নগদান যদি ক্রেডিট হয় সম্পদ আমাদের হ্রাস পায়। এরপরে আসি 22 নম্বর, বলা হয়েছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে আমরা বিল সরবরাহ করছি। ঠিক আছে, কি করছি, বিল সরবরাহ করছি। তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে প্রাপ্য বিল হিসাব ডেবিট, নগদান হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এখানে বিষয়টা কেমন আমি একটু বলি। আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে নগদ টাকা পাচ্ছি, এখন এই যে নগদ যে টাকাটা এটা আমরা আসলে বিল আকারে পাচ্ছি। কি আকারে পাচ্ছি? বিল আকারে। বিলটা কেমন হতে পারে, মনে করো আমাদের একটা চেক দিতে পারে বা কোনো একটা এমন একটা কাগজ দিতে পারে যার মূল্যটা এই যে পরিমাণ, অর্থাৎ 10,000 টাকা মূল্যের পরিমাণ। ঠিক আছে, যার কারণে তোমাদের কিন্তু আমি আগে বোঝানোর সাথে আমি নগদ হিসাব বলছিলাম, আর এই নগদ টাকাটা আমরা জাস্ট বিল আকারে পাচ্ছি। কি আকারে পাচ্ছি? বিল আকারে। যার কারণে কিন্তু মূলত এখানে আমি দেওয়া হয়েছে যে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ডেবিট, অর্থাৎ আমি যে টাকাটা পাচ্ছি বা বিলটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রাপ্য। ঠিক আছে, আর এর পরিপ্রেক্ষিতে কি আছে, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় করলে কিন্তু প্রাপ্য বিলটা আসে, আর যদি ক্রয় করি তাহলে প্রদেয় বিলটা হয়। কিভাবে? মনে করো আমি একটা পণ্য ক্রয় করছি 100 টাকা দিয়ে, তো এখন আমি তাকে নগদ টাকা না দিয়ে একটা বিল দিচ্ছি বা একটা কাগজ দিচ্ছি যেটার পরিমাণ মনে করো 100 টাকা, তাহলে ওইটা হয়ে গেল কি প্রদেয়। ঠিক আছে, বা আমি তাকে বলেছি যে হ্যাঁ আপনাকে আমি একটা বিল দিব, মানে ভবিষ্যতে দিব, যেটা আমি এখনো দেইনি, তাহলে ওটা কিন্তু প্রদেয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছি যে ক্রয়ের সাথে আমাদের প্রদেয় সম্পর্ক আর বিক্রয়ের সাথে প্রাপ্য সম্পর্ক। তো যেহেতু আমরা বিক্রয় করছিলাম তাহলে এখানে আমাদের কি আছে, বিক্রয় করার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিল পাচ্ছি, একটা কাগজ পাচ্ছি যেটার মূল্য এই যে সমপরিমাণ টাকা। ঠিক আছে, তাই আমরা লিখছি যে প্রাপ্য বিল হিসাব ডেবিট 10,000 আর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000। প্রাপ্য বিলটা কি, নগদ টাকার সমপরিমাণ বলছি, নগদ টাকার সমান বলছি, তো নগদ টাকা যদি সম্পদ হয় তাহলে প্রাপ্য বিলটা আমার কি সম্পদ হবে, সম্পদ বৃদ্ধি, আর বিক্রয় করলে আয়টা বৃদ্ধি পায়। ঠিক আছে, আশা করি এখানকার যে কনফিউশন সেটা তোমাদের দূর হয়েছে। আচ্ছা এবার আসি, এরপরে দেখো মালিক যখন ব্যবসায় অতিরিক্ত মূলধনটা নিয়ে আসে তখন যাওয়াদের কি করছিলাম আমরা, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, মূলধন আমার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মালিকের সম্পদ আমার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার আসি সর্বশেষ
অতীতের একটা টাকা ছিল যেটা আমি আগে পাইনি কিন্তু এখন পাচ্ছি, তাহলে এখানে নগদ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব যেটাই বলি না কেন, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব আমাদের ক্রেডিট। ঠিক আছে, তাহলে একদিকে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সম্পদটা হ্রাস পাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের 5 এবং 6 নম্বর যে দাগ 36 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো। আশা করি খুব সুন্দরভাবে তোমরা এগুলো আয়ত্ত করতে পেরেছো, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি আমাদের আগামী মাসের অনলাইন ক্লাসে তোমরা ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা মাস্টার ক্লাস চাও, কি চাও, মাস্টার ক্লাস, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাই।